হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে যেখান থেকে রেকর্ড করছি এটা আমার রেকর্ডিং প্লেস নয়, সেজন্য কিছুটা নয়েজ আসতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে, আজ কোনো গল্প পড়ে শোনাচ্ছি না। অনেকেই এই চ্যানেল সম্পর্কে, আমার সম্পর্কে কিছু জানতে চাইছিলেন। যতটুকু সম্ভব বলা আমি জানাচ্ছি। আসলে আমি সেমনভাবে গুছিয়ে কথা বলতে পারি না, সেজন্য আমি লাইভেও তেমনভাবে আসি না। আর পার্সোনাল পরিচয় এবং অন্যান্য ব্যাপার নিয়ে কথা বলতে আমি খুব একটা কমফোর্টেবল ফিল করি না। তবে যতটা সম্ভব, যেহেতু আপনারা আমার পথ চলার সাথী, আমরা একসাথে অনেক দিন ধরে পথ চলছি, প্রায় তিন বছর হয়ে গিয়েছে মনে হয় আমাদের চ্যানেলের। এটা আসলে আমার একটা pathway. This book reading matter is a pathway for me to get rid of this life, actually, the life, the environment, and everything, which is আমি আসলে মনে হয় আমার চারপাশের পরিবেশ থেকে আর সব কিছু থেকে পালানোর জন্যই এই বই পড়াটাকে একটা প্যাথওয়ে হিসেবে ইউজ করি। যখন আমি বই পড়তাম যখন শুরু করি, প্রথম থেকেই আমার মনে হয় যে যখনই আমি পড়ি, আমি বইয়ের ভেতর দিয়ে সেই জায়গাটাতে চলে যাই। আমার মনে হয় যারা বই পড়েন সবারই এরকমই হয়তো অনুভূতি হয়, মানে আই জাস্ট লিভ দ্যাট লাইফ। তো বই পড়ার ব্যাপারটা এমনই। আমি যে সময় বই পড়া শুরু করেছি, ছোটবেলায় যখন থেকে বই পড়া শুরু করি, তখন আসলে এখনকার মতো পরিস্থিতি তো ছিল না। এখন সবার হাতে হাতে ফোন, ট্যাব, টিভি তো রয়েছেই বাসায়, সেখানে ইন্টারনেটের ডিশ কানেকশন যেটা আমরা বলতাম, তো দেশের কানেকশনের সাথে সাথে ওটা তো আছেই, সারা পৃথিবী তো হাতের মুঠোয়, তার উপরে রয়েছে ইন্টারনেট, যা মনে হয় কত বছর বাংলাদেশে কম্পিউটার মানে ডেস্কটপ যেটা, সেটা 20-25 বছর এরকম হবে। তো ওই সময়ের আগে থেকে তো আমরা বই পড়ি, তো বই পড়ছি, বইয়ের মাধ্যমে, এই বইগুলোর মাধ্যমে আমরা সারা দুনিয়া ঘুরে এসেছি। কল্পনার চোখে সব দেখতে পাই। বইয়ের পাত্রপাত্রীরা যা করছে তাদের সাথে সাথে সব কিছুই আমরা করতে পারি। সত্যি অদ্ভুত এক অনুভূতি, অদ্ভুত এক কল্পনা। এটা আসলে যে ফিল না করে তাকে বোঝানো সম্ভব না। আমার মনে হয় ভিজুয়াল বিষয়গুলো যেগুলো আমরা দেখি, ভিডিও বা অন্য যে কোনো কিছু, তার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে কিন্তু এই জিনিসটা মানে ফিল করা সম্ভব না বলেই আমার মনে হয়। কারণ বই পড়লে যে ফিলটা আসে, কল্পনার মাধ্যমে আপনি যেভাবে যেতে পারবেন, আপনি জেগে আছেন, আপনি আছেন এক জায়গায়, কিন্তু আপনি চলে গিয়েছেন আপনার শরীর এক জায়গায়, কিন্তু আপনার মন এবং আপনার চিন্তা সম্পূর্ণ অন্য জায়গায়। হ্যাঁ, অদ্ভুত একটা ব্যাপার। আর এই ব্যাপারটা এই সেবা প্রকাশনীর 3 গোয়েন্দার বইগুলোর ভিতর থেকে আমরা সবচেয়ে বেশি পেয়েছি। কারণ যখন আমি ছোটবেলায় বই পড়া শুরু করি, তখন হচ্ছে দেশীয় বই পড়তাম। একদম ছোটবেলায় বাবা মারা যেসব বই কিনে দিতেন, ছোটদের যেসব বই, সেগুলো পড়তাম। তারপর আমার এক কাজিন ফুপু, উনি আমার উনি আমাকে একদিন একটা বই দিলেন, বলেন যে ছোটদের বই আর কতদিন পড়বি, এই বই পড়। ওটা ছিল বকুল আপ্পু, আমার মনে আছে এখনো। এটা আমার পড়া প্রথম বড়দের বই, বকুল আপ্পু। যদিও সেটা কিশোর উপন্যাস, কিন্তু ওই সময় আমার যেমন বয়স ছিল তখন আমার পড়া ওটাই ছিল। তো জাফর ইকবালের লেখা বকুল আপ্পু খুব ভালো লেগেছিল বইটা। আরেকটা মজার ব্যাপার শেয়ার করি, সেটা আমার পড়ার অভ্যাস জোরে জোরে। আর আরেকটা ব্যাপার যে এমন না যে আমার পাঠ্য বই পড়তে ভালো লাগতো না, যে বই পড়তে, গল্পের বই পড়তে ভালো লাগতো, ব্যাপারটা তেমন না। আসলে আমার পড়তেই ভালো লাগতো। এখন এটাকে আপনারা অন্যভাবে নেবেন না যে এটা কোনো
ইটস নট আ শো অফ, এটা হচ্ছে গিয়ে এক একজন মানুষ এক এক রকম হয়। তো আমার হচ্ছে ছবি আঁকতে, একদম ছোটবেলা থেকে ছবি আঁকতে আর বই পড়তে, এই দুটো কাজ আমার খুব পছন্দের কাজ ছিল। তো হ্যাঁ, এরপরে হচ্ছে পড়াশোনাও হয়েছে সেই ছবি আঁকার উপরেই, আর অন্যান্য বিষয়ও হয়েছে। যাই হোক, আর হলো বই পড়াটা সাথে করে যাচ্ছে। মাঝখানে অনেক বছর বই পড়া অফ ছিল নানান সমস্যার কারণে। তারপরে দেখলাম যে আমি আসলে মানে কেন যেন নিজেকে খুঁজে পাচ্ছি না। নিজেকে খুঁজে পেতে হলে আমাকে ওই বইগুলোর ভেতরেই যেতে হবে। বইয়ের ভেতরেই আমি, বই আর ছবি আঁকা এই দুটোর ভেতরেই আমি নিজেকে খুঁজে পাই, অন্য কোনো কিছুর ভেতরে পাই না। তো যখন আমি মনে হচ্ছে যে আমি কোথায়, আমি নিজেকে খোঁজার জন্য ওটার ভেতরে চলে যাই আবার। আর এই চ্যানেল শুরু করার পেছনে যে ব্যাপারটা, আচ্ছা যেখানে যাচ্ছিলাম, ওই বকুল আপ্পু বইটা আমার পড়ার অভ্যাস ছিল জোরে জোরে। আমাকে আমাদের বাসা থেকে আমার আম্মু শিখিয়েছিলেন যে জোরে জোরে পড়তে হয়। তো জোরে জোরে পড়ার বই যেভাবে পড়ে, আমি গল্পের বই ওভাবে জোরে 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 পড়ছি। তখন আমাকে এসে বললো যে এইভাবে পড়ছিস কিসের জন্য। আমার ফুপু এসে বললো, যে আমাকে বইটা দিয়েছিল, যে সে এসে বললো যে ওদের কালেকশনে অনেক বই ছিল কিন্তু কাউকে বই দিত না। তার কারণ হচ্ছে আমি ওদের বাসায় বসেছিলাম, তো বললো যে এখন বসে বসে পড়, বাসায় নিয়ে যেতে পারবি না। এবারে বই আমি বাসায় নিতে পারবো না, কারণ ওর প্রচুর বই হারাচ্ছে এবং চুরি হচ্ছে। ওরা তো আমার চেয়ে অনেক বড়, ওরা অনেক বই পড়তো। ওরা তখন সেবা প্রকাশনের বই, অন্যান্য বই, বিভিন্ন বই, ইন্ডিয়ান রাইটারদের যেসব বই, যেগুলো গুণীজনদের যেসব বই আমরা পড়ি, সে সমস্ত বই, শীর্ষেন্দু, সমরেশ, তারপরে হচ্ছে গিয়ে শরৎচন্দ্র, যা কিছু আছে, তারপরে তার সাথে সেবার বই, সব 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 ওদের পড়া শেষ। ইভেন বইয়ের স্তূপ ওদের হচ্ছে এরকম বইয়ের, এরকম দেখা যেত বই রাখার ইয়ে ছিল না, কি মানে তাক ছিল না, বা যেটা হচ্ছে শেলফ ছিল না। তো ওরা কি করতো, গল্পের বই এত বেশি সানসেটের উপরে রাখা ছিল। এই সানশেডের উপরে তাদের এরকম গল্পের বই স্তূপ করা। আমাকে একদিন দেখালো দূর থেকে, বলে ওই দেখ ওখানে কিন্তু আমার বই আছে, কখনো ওই বইয়ের কাছে যাবি না। আর আমি বই কাউকে ধার দিই না, কারণ বই ধার দিলে বই চুরি হয়ে যায়, মানুষ বই নেয় বই ফেরত দেয় না। তখন আমি খুব অবাক হলাম, বই নিলে বই ফেরত দিবে না কেন, এটা আবার কেমন কথা। পরে জানতে পারলাম যে না, এটা অনেক মানুষের হ্যাবিট আছে, বই নিলে বই ফেরত দেয় না। তা আমি আবার করতাম কি, যখন যার বাসায় যেতাম তাদের বাসায়, আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে যে ব্যাপারটা ছিল মানুষের মধ্যে বই পড়ার। এখন মানুষ যেমন ছেলেমেয়েরা গেমস খেলা, ইন্টারনেটে বিভিন্ন ভিডিও দেখা, অ্যাকচুয়ালি আই থিঙ্ক অল দিজ আর ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ দ্য হিউম্যান ব্রেন অ্যান্ড ওয়েস্ট অফ এভরিথিং। কারণ সত্যিকার অর্থে জ্ঞান অর্জনের ব্যাপারটা এখন আর নেই। ভালো লাগা, চিন্তা ভাবনা, একজন মানুষের সাথে গল্প করতে গেলে সে ইউটিউবীয় জ্ঞান, ফেসবুকীয় জ্ঞান, এর বেশি কোনো কিছুই সে আপনার সাথে আলোচনা করতে পারবে না। আপনি নিজেই দেখবেন। মানে আমার এখন আসলে সত্যি বলতে, কথা বলতেই ভালো লাগে না কারোর সাথে। আগে কথা বললে আমি এই বইটা পড়ে এটা জেনেছি, আরেকজন আরেকটা বই পড়ে একটা জিনিস জেনেছে, তথ্যের আদান প্রদান হতো, যে জিনিসটা অনেকটা বিশ্বাসযোগ্য এবং মানুষের ব্রেনটা সত্যিকার অর্থে সঠিকভাবে ব্যবহার হতো। আর ফেসবুকে আসলে কি থাকে, ইউজলেস থিংস, 99% ইউজলেস থিংস। আর আমরা আলোচনাও করি এই সব বিষয় নিয়ে। তারপরে এই তো, যাই হোক, এরপরে হচ্ছে আমার এর থেকে আসলো এইরকম বিভিন্ন দিকে, দেখেন আমি গল্প করতে করতে কত দিকে চলে যাচ্ছে। তারপরে হলো এরকম বিভিন্ন বই পড়তে, তখন জাফর ইকবালের কিছু বই পড়লাম, সায়েন্স ফিকশন, খুব ভালো লাগতো। তারপরে এর থেকে আস্তে আস্তে স্কুলে যখন ওগুলো পড়তাম, বিশ্ব সাহিত্য কেন্দ্রের তখন ওই ভ্রাম্যমান বাস যেগুলো, ওগুলো আমাদের স্কুলে আসা শুরু করলো। স্কুলে সপ্তাহে মঙ্গলবারে হচ্ছে ওনারা বই দিত। তো খুব খুশি হয়ে গেলাম, আমি নতুনত্ব বই পাচ্ছি। এর মধ্যে দেখি যে আর আমার একটু ছবিওয়ালা বই ভালো লাগতো। আমি আসলে একটু চাইল্ডিশ ছিলাম এই বয়সের তুলনায়, সবসময় বেশি অনেক অনেক বিষয় আমি যে বয়সে যেটা বোঝার প্রয়োজন বা জানার প্রয়োজন, ওগুলো বুঝতাম না, জানতে চাইতাম না আসলে। ওই বই আর ছবি আঁকার মধ্যে থাকতেই আমার পছন্দ, খুব ক্রিটিক্যাল, খুব ট্রিকি, এরকম কোনো যেগুলোতে এই ধরনের বিষয় আমার মাথায় আমি নেওয়ার চেষ্টাই করতাম না। তো স্কুলে কিছু আমি হচ্ছে গার্লস স্কুলে পড়তাম, মেয়েদেরকে দেখতাম কিছু বই পড়তে।
বইয়ের মলাটগুলো আমার দেখতে একদম ভালো লাগতো না। এই ব্যাপারটা আরেকটা ব্যাপার শেয়ার করি। এইরকম বইয়ের ছবি আমি যখন ক্লাস 4 এ পড়ি তখনও দেখেছি কিছু ছেলেমেয়ের কাছে ক্লাসে। কিন্তু ছবিগুলো দেখে আমার একটু কেমন লাগতো, যে কেমন মনে হচ্ছে সস্তা বই টাইপের লাগতো, কেমন যেন একটা বইয়ের উপরে এরকম হচ্ছে লেখা আর কিছু বিদেশি মানুষের ফেস আর একটা কুকুরের ফেস। এখন মনে পড়ে ওটা ৩ গোয়েন্দার প্রথম বই ছিল, বা প্রথম এডিশন, প্রথম দিককার মানে শুরুর দিককার প্রথম ২-৩টা বইয়ের মতোই হবে, কারণ ওখানে কিশোর মুসা, রবিন, জিনা, রাফিয়ান সবার ছবি ছিল, এরকম কিছু ব্যাপার ছিল। ওই কভারটা আমার এখনো চোখে ভাসে, সেটা আইডেন্টিক্যাল কভার ৩ গোয়েন্দার। ওই কভারটা ছিল কি এটাই এদের ছবি, এই গল্পে যারা আছে আমার ফ্রেন্ডরা বলতো। আমি কিছুই বুঝতে পারিনি। যাই হোক, বইগুলো আমার কাছে খুব একটুও ভালো লাগেনি। পেজগুলো কেমন, ছবিগুলো কেমন, অনেক চিপ কিছু মনে হচ্ছিল। যে আমি যেসব বইগুলো পড়ি সেগুলোর কভারগুলো অনেক সুন্দর, তার ভিতরে লেখাগুলো ছকছকে, পেজগুলো ছকছকে। এরকম কেন নিউজ প্রিন্টের পেপার আর কেমন পাতলা কভার, একটুও ভালো লাগলো না দেখে। ছবি নাই বইয়ের মধ্যে একটাও। এটা ক্লাস 4 এর ঘটনা। তারপরে যখন আমি হাই স্কুলে গেলাম, মেবি এটা হচ্ছে কি ক্লাস 5 or 6, এই সময় আমার এক বান্ধবী ক্লাসে টিচার ঘোরাঘুরি করছেন, তার মধ্যে ও হচ্ছে একটা বইয়ের ভিতরে বই রেখে পড়ছে। বই আমাকে বের করে দেখিয়ে বললো যে এটা তুই পড়। আমি বলছি না, এই তোরা কি সব বই পড়িস, আমার একদম ভালো লাগে না। দেখ বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইগুলো কত সুন্দর, কত সুন্দর ছবি থাকে, কত কিছু লেখা থাকে। আর তোর কি সব বই পড়ে, নিউজ প্রিন্টের মরা মরা বই, এইগুলোকে বই পড়ে কি পড়িস, কি পায় সেই বই ভিতরে? এরকম প্রায় দিন আমি ওদেরকে হচ্ছে করতাম। তখন বলছে যে তুই একদিন পড়, তারপরে যদি ভালো না লাগে আর কোনোদিন পড়িস না। আমি আমার সেই বান্ধবীর প্রতি সারা জীবনের জন্য কৃতজ্ঞ যে ও আমাকে ওই বই পড়িয়েছিল। ও আমাকে প্রথম ৩ গোয়েন্দা যে বইটা দেয় সেটা হচ্ছে মৃত্যু ঘড়ি। মৃত্যু ঘড়ি ৩ বিঘার যে ইয়েটা কি বলে ভলিউমটা, ওইটা আমাকে দেয়, দিয়ে বলে তুই এই বইটা পড়। প্রথম পড়া কোনটা ছিল? ৩ বিঘা। ৩ বিঘাই সম্ভবত মৃত্যু ঘড়ি। তোমাকে বছর এটা পড়, এটাই পড়, যদি ভালো না লাগে আর কোনোদিন পড়িস না। আর আমাকে তখন আমার নাম পাল্টায় রাখিস, এইভাবে এই বই ভালো লাগবে না এমন কেউ নাই। হ্যাঁ, এই বই আমার কোনোদিনও ভালো লাগবে না। আমিও চ্যালেঞ্জ করলাম যে এই বই আমার জীবনেও ভালো লাগবে না। এই বই আমার জীবন হয়ে গেছে ভাই, এই বই আমার জীবন হয়ে গেছে। আমি আমার লাইফে কোনো কিছু থেকে আসলে পৃথিবীর এত সমস্যা, পৃথিবীতে থাকলে অনেক সমস্যা, পৃথিবীতে আমরা সমস্যার জন্যই এসেছি, সমস্যা ফেস করার জন্য। আমার ফ্যামিলি প্রবলেম, আশেপাশের প্রবলেম, সবকিছু থেকে এসকেপ পেতে চাইলে আমি এই সেবার এই বইগুলোই আমার পাথওয়ে এসকেপের জন্য। আমি যখনই কোনো কিছু থেকে বাঁচতে চাই আমি ওই বইগুলো পড়ি। এইভাবে হচ্ছে গিয়ে এই যে পড়া শুরু হলো। আর আমি জানি না, হ্যাঁ, এটা সেবার বইতে কি আছে আমি জানি না। এটা এটা কিভাবে একটা বই একটা নেশা হতে পারে, মানে ইটস জাস্ট ড্রাগ। সিরিয়াসলি ইটস জাস্ট ড্রাগ। এডিক্টেড পিপলের যে অবস্থা হয়, আমরা যারা সেবার বই পড়তাম আমাদের প্রত্যেকেরই সেম অবস্থা হতো, একদম জাস্ট অ্যাজ ইট ইজ। মানে আমার মনে হয় ওইরকম কোনো হরমোনও বেরোতো কিনা আমাদের শরীর থেকে। এখন তো অনেক কিছু এসব বিশ্লেষণ হয় যে এই টাইপের এই করলে, মানে যে যারা মোবাইল দেখছে বা যারা ফাস্টফুড খাচ্ছে এক ধরনের হরমোন সিক্রেশন হয়, যেটার কারণে ওইটা না খেলে তাদের, বা ওই মোবাইলটা না দেখলে তাদের হচ্ছে ওই ভিডিওগুলো না দেখলে, মানে লং টাইম ওই মোবাইল দেখা, মোবাইল হাতে নেওয়া না হলে সে ওইরকম নেশাগ্রস্তের মতো শরীরের মধ্যে সেই মানে যারা ড্রাগ নেয় তাদের শরীরে যে ধরনের মানে হরমোন সিক্রেশন হয় সেই টাইপের হরমোন সিক্রেশন হয় এবং তারা ওই রকম ফিল করে। আমার মনে হয় সেবার বইগুলোর মধ্যে নেশা জাতীয় কিছু আছে। ওই নেশা আমাদের যে ধরতো, আজও আমার সেই নেশা কাটেনি, সেই নেশা চলবে আজও। আমি জানি আমার যেসব বন্ধু বান্ধবরা আছেন ওদেরও সেম অবস্থায়। ওই নেশা, ওই ফিলিং, ওটা যে একটা ছোটবেলা, তবে সত্যি একটা বিশুদ্ধ কৈশোর, এটুকু আমি বলতে পারি। এটা আমি 100% কনফিডেন্টের সাথে বলতে পারি। ওই বিশুদ্ধ কৈশোরের যে ব্যাপারটা, এটা
এই 3টা ছেলে, কিশোর, মুসা, রবিন, এরা আমাদেরকে দিয়েছে। আর এই চ্যানেলটা খোলার পিছনে মূল কারণ এটাই। যখন আমি দেখছি যে এই যে বাচ্চা সবাই, এই ছোট ছোট বাচ্চারা, বড়রা সবাই মোবাইলে গেম, পাবজি নিয়ে ব্যস্ত। আমরা কথা বলতাম, কত বিষয় নিয়ে কথা বলতাম, বই নিয়ে কথা বলতাম। এই বইগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, সত্যি কথা অনেক কিছু, অনেক কিছু। রকিব হাসানের কাছে, সেবা প্রকাশনীর কাছে, কাজী আনোয়ার হোসেনের কাছে আমরা আজীবন কৃতজ্ঞ থাকব। মানে আসলে ভাষা নেই, ভাষা নেই বর্ণনা করার, যে কোন ভাষায় বর্ণনা করলে তাদের প্রতি কৃতজ্ঞতা বর্ণনা করা হবে। এই যে শুধু যে 3 গোয়েন্দা, শুধু তার কথা বলবো না, ওনাদের সেবার সমস্ত বই, সত্যি বিশ্ব সাহিত্যকে আমাদের কাছে এত সহজ, এত সুন্দর করে, এত সুন্দর করে তুলে ধরা আর কোনো প্রকাশনীতে আমি পাইনি। আমরা তো জানতামই না, আমাদের পক্ষে কি সম্ভব হতো অত বই কালেক্ট করে পড়া, বা ইংলিশে সবসময় সব বই পড়া? আমাদের পক্ষে তো সম্ভব হতো না। এত সহজ সরল আর সুন্দর ভাষায়, যেটা সাবলীল, যেটা সত্যিই মন ছুঁয়ে যায়, সত্যিকার অর্থে আমরা ব্যাপারগুলো বুঝতে পারি। এই জিনিসগুলো আসলে আমি জানি না কেন সবাই, বড় বড় সাহিত্যিকরা আছেন তাদেরকে পুরস্কার দেওয়া হয়, আমি জানি না। অনুবাদ সাহিত্যে কেন? অনুবাদ সাহিত্য তো এক ধরনের সাহিত্য, সব অনুবাদ না। একই বই, সেবার অনুবাদও আমি পড়েছি, অন্য অন্য প্রকাশনের অনুবাদও পড়েছি, কিন্তু অনুবাদও যে এক ধরনের আর্ট, সেটা সেবার বই না পড়লে কেউ বুঝবে না। কাজী আনোয়ার হোসেনকে যে কেন কোনো রকম জাতীয় সম্মাননা দেওয়া হয়নি, এই ব্যাপারটা আমার মনে হয় যে সেবার বই যারা পড়েন সবাই বলবেন যে এটা চূড়ান্ত অন্যায়। কারণ ওনাকে অবশ্যই কোনো না কোনো বড় সম্মাননায় অবশ্যই ভূষিত এবং সম্মানিত করা উচিত। কারণ উনি সম্পূর্ণ দেশের সমস্ত পাঠক এবং জেনারেশনকে, যে একটা জেনারেশন নয়, জেনারেশনের পর জেনারেশন, মানুষের ভেতরে যে জিনিস উনি সারা বিশ্বের রত্ন নিয়ে আমাদের ভিতরে এনে দিয়েছেন, এটা আসলে অনেক অনেক বড় একটা বিষয়। কেন শুরু করলাম? ঘরের কাজ করতে করতে একসময় বিরক্ত হয়ে, যখন মানে ভিডিও তো রান্নাঘরের কাজে করার সময় বা রান্না বান্না করার সময় বা ভিডিও কোনো কিছু তো দেখা যায় না, তাই না? মুভির দিকে যদি আমি কনসেন্ট্রেশন দিই, তখন তো আমি ওই কাজটা ভালোভাবে করতে পারবো না। তখন একা একা কাজ করতে অনেক সময় বিরক্ত লাগতো। তখন মনে হতো যে কিছু, মানে মনে হয় যে কেউ সাথে থাকলে ভালো হতো। এই থেকে আস্তে আস্তে অডিও বুক ব্যাপারটা আমি জানতাম না। তো মনে হতো যে অডিও নাটক বা জাতীয় কিছু একটা হলে, অডিও বা রেডিওতে প্রবলেম হচ্ছে যে অ্যাড চলতে থাকে, আমার খুবই বিরক্ত লাগে। আর মাঝখানে অনেক বেশি কথা বলে, আর যারা কথা বলেন, যদিও এটা একটা স্টাইল, এটাই তো সিস্টেম। তো যাই হোক, বারবার অ্যাড চলে, কথা বলে, গানটাও ঠিক মতো। আর গান সবসময় শুনতে আমার ভালোও লাগে না, অল্প শুনি ভালো লাগে, হঠাৎ যখন শুনতে ভালো লাগে তখন শুনি। মানে কন্টিনিউয়াস চলবে এই জিনিসটা আসলে ভালো লাগবে না। তখন মনে হলো যে ভিডিও কিছু চললেও চোখ তাকাতে হবে, অডিও নাটক খুঁজছিলাম এই জাতীয় কিছু, যেটা আমার ভিজুয়ালাইজেশনও হবে। মানে পেইন্টিং আর বই দুটো থেকে একটা লম্বা সময় আমি ডিটাচড থাকতে বাধ্য হয়েছিলাম। তো যে কারণে মানে নিজের ভেতর সবসময় নিজেকে বুঝতাম যে আমি নিজেকে হারিয়ে ফেলেছি, নিজেকে খুঁজে পেতে চেতাম। নিজেকে হারানোর কারণে মানে সবসময় একটা ডিপ্রেশন কাজ করতো ভিতরে। কারণ আমার লাইফটাই ছিল পেইন্টিং আর বই। হ্যাঁ, গল্পের বই, বিভিন্ন রকমের বই, গল্প, উপন্যাস, এইগুলোর মাধ্যমে আমি সব জায়গায় চলে যেতাম। খুব বেশি ট্রাভেল আমার করা হয়নি, যতটুকু হয়েছে। তো যেই সময়ের কথা বলছি, ওই সময় বলতে গেলে কিছুই ট্রাভেল আমার করা হয়নি। তো ট্রাভেল করার জন্য মানে আসলে আমি খাঁচায় বন্দি একটা পাখি ছিলাম, আছি এখনো বলতে গেলে অনেকটা। তাও এখন কিছুটা এদিক সেদিক আসা যাওয়ার একটা সুযোগ আছে। তো এই
খাঁচায় বন্দি পাখির দানা ঝাপটানোটা, এই খাঁচার ভিতরে থেকেই সারা দুনিয়া দেখে আসতাম বইয়ের মাধ্যমে। তো এভাবেই তো একসময় মনে হলো যে আমি মানে ফ্রাস্ট্রেটেড ফিল করতাম ঘরের কাজ করতে বা অন্য যা কিছু করতে, আমার নিজের কাজ করতে। তখন মনে হতো আমার সাথে যদি বইটা পড়তো, বই পড়ার সুযোগটা ছিল না। তখন মনে হতো যে বইটা আমি কি করতে পারি, কিভাবে। তখন মনে হতো যে আচ্ছা, তারপর ইদানিং মানে গত অনেক বছর ধরেই যে মডার্ন যেসব নাটক হচ্ছে, যার ভাষা আমি জানি না, অনেকের কাছে আমার কথা ভালো নাও লাগতে পারে, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এটা সম্পূর্ণ আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে বলছি। এই ভাষাগুলো আমি একদমই পছন্দ করতে পারি না। নাটকের ভাষা হবে শুদ্ধ, সুন্দর। হ্যাঁ, অনেকে বলে যে আমরা বর্তমান পরিস্থিতিকে দেখাচ্ছি, কিন্তু আমার কাছে মনে হয় নাটক, সিনেমা এগুলো মানে কি যেন বলে, মানে সমাজের প্রতিবিম্ব। তো প্রতিবিম্ব হওয়ার ব্যাপারটা কিন্তু উল্টো হয়। আমার কাছে আমি যেটা বুঝি, ব্যাপারটা উল্টো হয়। এজন্য আমরা বিনোদন থেকে শিক্ষা নেই। যা হচ্ছে সেই জিনিসটা যতটা হচ্ছে ওইটা দেখানোর ফলে আরো বেড়ে যায়। হ্যাঁ, নেগেটিভ জিনিসগুলো অবশ্যই বেড়ে যায়, এটা আমি বিশ্বাস করি। যে ব্যাপারগুলো যতটুকু হচ্ছিল আমাদের নাটক, সিনেমায় যদি সুন্দর শুদ্ধ ভাষার ব্যবহার, সুন্দর বিষয়গুলোকে দেখানো হতো, তাহলে আমার মনে হয় আরো শুদ্ধতা আমাদের সমাজে, পরিবেশে, মানুষের মনের মধ্যে আসতো। আগে যেমন সব বয়সী মানুষ একসাথে মিলে টিভি দেখা যেত, এখন কিন্তু সেটা দেখা যায় না। নট অনলি হিন্দি অর ইংলিশ চ্যানেলস, মানে বাংলা চ্যানেলও দেখা যায় না। আমার রুচি হয় না সত্যি বলতে নাটকগুলো দেখার, বা অন্য কিছু দেখার রুচি হয় না, আমার হয় না। আমি সব বাকি অন্য যারা আছেন আমার সাথে অমত প্রকাশ করবেন, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ প্রত্যেকটা বিষয়েরই মানে প্রত্যেকের আলাদা মতামত আছে, তাই না? আমি শুধুমাত্র আমার নিজের মতামত জানাচ্ছি। কাউকে জাজমেন্ট করা বা কাউকে আমার নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেওয়ার ব্যাপারটা আমার এই বক্তব্যের মধ্যে নেই। যাই হোক, তো মনে হতো যে আচ্ছা ঠিক আছে, পুরোনো নাটকগুলো যদি অডিও হতো তাহলে আমি শুনতে পারতাম, কারণ ভিডিও হলেই চোখ যাবে, আমার কাজে সমস্যা হবে, যে কাজগুলো আমি করছি। তখন এরকম খুঁজতে খুঁজতে যখন তখন দেখলাম আমার বোন আমাকে বললো যে অডিও বুক বলে একটা ব্যাপার আছে, তুমি এই জিনিসটা শুনতে পারো, অডিও বুক চলবে, তোমার গল্প শুনতে পারবে আর তুমি তোমার কাজ করতে পারবে। তো মনে হয় যে আচ্ছা অডিও বুক, আচ্ছা। এরকম করে কয়েকটা চ্যানেল ঘুরে ঘুরে দেখে, বাংলাদেশি চ্যানেল, এরপরে হচ্ছে রেডিও মির্চি, এগুলো সব শুনে শুধু খুব ভালো লাগতো। শুনতে শুনতে আমার ক্রাইটেরিয়ার মধ্যে চলে গেলাম। ডিটেকটিভ বা যেগুলো হচ্ছে অনুবাদ গল্প, ইংলিশ গল্প শুনতাম, বাংলা শুনতাম। শুনতে একসময় মনে হতো কি আচ্ছা, আমি তো মোটামুটি ছোটবেলায় যখন স্কুলে পড়তাম টিচাররা বলতেন যে তোমার রিডিং পড়াটা ভালো, তুমি স্পষ্ট রিডিং পড়তে পারো। আর যতদূর আমি জানি যে আমাদের ভাষা এবং উচ্চারণ যথেষ্ট সাবলীল। তখন মনে হলো যে আচ্ছা, আমি নিজে একবার চেষ্টা করে দেখি। তো অনেকদিন শুনতে তখন এটা মনে হলো। সেই থেকে প্রথম পড়লাম 3 গোয়েন্দা সিরিজের দক্ষিণের দ্বীপ। ওইটা থেকেই আমার এই চ্যানেলের যাত্রা শুরু। আপনারা দেখবেন যে প্রথম দিকে একটু পড়া হড়বড় করে হচ্ছে বা হচ্ছে, আমার কোনো ধারণা ছিল না, কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না। টিল নাও I have no other instrument recording things for this channel. তারপর চালিয়ে যাচ্ছি ভালোবাসা থেকে। ভবিষ্যতে ইচ্ছা আছে ভালোভাবে কিছু করার, এটাকে একটু শক্তভাবে ধরার। আসলে আমার অক্টোপাসের মতো কাজকর্ম, আমার চারিদিকে হাত পা ছড়ানো, আবার হাত পা বাঁধাও। এই সব কিছুর ভেতর দিয়েই আমার কাজ চালিয়ে যেতে হচ্ছে, শুধুমাত্র নিজের এসকেপ। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে বর্তমান অবস্থায় দেখি যে বই পড়ার প্রতি কারোর, মানে যারা কিশোর কিশোরী
ছোট বাচ্চাদের ভেতরে ছবির বইগুলোর প্রতি একটু আকর্ষণ আছে, তারপরও মোবাইলটা এমনভাবে আমাদেরকে এমন আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, আপনি তো তাকাতেও পারবেন না মোবাইল ছাড়া অন্যদিকে, এমন অবস্থা। তো তার ভেতরে ঠিক আছে, আমি মোবাইলের মধ্যে ঢুকে গিয়ে সেখানেই আমি এটাকে প্রচার করি, জানাই আমার ভালোবাসার বিষয়টাকে সবার জন্য জানিয়ে রাখি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেভ হয়ে থাকুক। যখন যেদিন যে শুনবে নিশ্চয়ই তার ভেতরে কিছুটা হলেও আঁচড় কাটবে। ওই সময়টা, ওই মানুষগুলো, ওই বিশুদ্ধ মানুষগুলো, ওই বিশুদ্ধ চিন্তাগুলো, হ্যাঁ আমি এখনো বিশ্বাস করি রকিব হাসানের লেখা যে 3 গোয়েন্দাগুলো আমি আমার প্রথম প্রেম, ওই প্রেমের মতো প্রেম আমার আসলে আর কোনো কিছুর প্রতি হয় কিনা আমার সন্দেহ আছে। ওই ওই আমি যখন স্কুলে পড়তাম আমার বন্ধু বান্ধবদের ভাগ ছিল, তারা কে কোন ক্যারেক্টারটাকে নিজেকে ফিল করে, নিজেকে মনে করে, এই নিয়ে মোটামুটি ঝগড়া টগড়াও হতো। তবে আমি কখনোই আলাদাভাবে এদের 3 জনের কাউকে করতে পারিনি। 3 জনকে একসাথেই আমার সবচেয়ে ভালো লাগে, 3 জনকেই আমার সমানভাবে ভালো লাগে, সমানভাবে পছন্দ করি 3 জনের 3টা ক্যারেক্টারকেই। এরা একে অন্যের পরিপূরক, আসলে এদেরকে আলাদা করা যায় না। এদের এই গল্পগুলোর মধ্যে যে সুন্দর বিষয়গুলো আমরা তুলে ধরেছি, আমি চাচ্ছি যে যারা শুনছেন তারা, আমি চেষ্টা করি নিজের মতো করে, আমি যেভাবে পড়ি সবার ভালো লাগে কিনা আমি জানি না, আমি নিজের মতো করে পড়ার চেষ্টা করি, যেটা আমি ফিল করি আমি ঠিক সেভাবেই পড়ি। অনেকে বলেন যে এভাবে কেন রিডিং পড়েন, এভাবে কেন রিডিং পড়ছেন, রিডিংয়ের মতো করে পড়েন। আমি কি করব বলেন, আমি যে নিজে যেমন ফিল করি তেমনই পড়ি। এটা জাস্ট আমার ফিলটা আমি এখানে এক্সপ্রেস করে রেখে যাচ্ছি। আর বইগুলো পড়ার প্রতি সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই বইগুলো নিজেরা কিনুন, বইগুলো পড়ুন। বই আপনাকে কখনোই ভুল পথে পাঠাবে না, অন্তত এই বইগুলো আপনাকে কোনোভাবেই ভুল পথে পাঠাবে না। এদের যে এই যে শিশু কিশোরদের বা কৈশোর অবস্থা বা অন্যান্য এখন যে মানুষের অবস্থা, মানুষ সত্যিই আসলে কোনো কিছু থেকে এস্কেপ পাচ্ছে না। আর এই যে তাকিয়ে না থেকে অডিও বুকটা, আমার কাছে এটাই মনে হয়, নিজের কাজে ব্যস্ত থাকো, এটা শোনার মাধ্যমে নিজের কল্পনাটাকে, নিজের ব্রেনকে ব্যবহার করো, নিজের ব্রেনকে ব্যবহার করতে শিখো, কল্পনাকে ব্যবহার করতে শিখো। কল্পনা করতেই তো ভুলে যাচ্ছে ভিডিওর কারণে, অতিরিক্ত ভিডিও এবং ছবি আর কালার আর ব্রাইটনেস, ভিভিড কালার, এগুলোর কারণে আমরা আসলে কল্পনা করতে ভুলে যাচ্ছি। সব কিছু তো চোখের সামনে, মুখ দিয়ে আপনি বলবেন তার আগেই তো চোখের সামনে চলে আসবে। এআই তো তাই করছে। আপনার ব্রেনটাকে ইউজ করুন। আচ্ছা, যাই হোক, এই তো বিভিন্ন কিছু বললাম। আর হলো যারা আর কিছু জানতে চাচ্ছেন, যারা অন্য কিছু, আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না, একদিকে কথা বলতে বলতে মনে হয় অন্যদিকে চলে যাচ্ছি। যা হোক, এখন আপনাদের ভেতরে আর যদি কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, কোনো কিছু জানতে চান, তাহলে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। এছাড়া যে ব্যাপারটা হচ্ছে, আমার চ্যানেলে ভিউ যা হচ্ছে, সাবস্ক্রিপশন খুবই কম, তারপরে হচ্ছে ওয়াচ আওয়ারও খুব বেশি হচ্ছে না, জানি না কেন কি হচ্ছে। আমি কোনো কিছু বুস্টিং বা এরকম কোনো কিছুই করি না, অর্গ্যানিক যা হচ্ছে সবই অর্গ্যানিক। আমি নিজে থেকে এর পেছনে কোনো রকম, আমি আসলে ভালোবাসা থেকে করা, তো ভালোবাসাটাই রয়েছে। আপনারাও আমাকে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, আমাদেরকে উৎসাহ দিন, যাতে আমরা আরও ভালো ভালো কিছু আনতে পারি। হ্যাঁ, আমার ভিডিও দিতে দেরি হয়, প্রায় সময় দেরি হয়, প্রথম দিকে একটু তাড়াতাড়ি দিতাম। কিভাবে আপলোড করব বলুন, আমার আসলে সত্যি বলতে অনেক আসলে এইসব ব্যাপারগুলো এত যদি বলতে যাই তাহলে আরব বড়জনী হয়ে যাবে। অন্য কোনো দিন, অন্য কোনো সময় হয়তো বা জানাবো, হয়তো বা না, জানি না। তবে চেষ্টা করি 100%-এর উপরে, হ্যাঁ 200% চেষ্টা থাকে, মনের ইচ্ছা থাকে। যখন কাজটা করতে না পারি, কি পরিমাণ খারাপ আর কষ্ট যে লাগে আমার, আমি আসলে আপনাদেরকে কখনো সেটা এক্সপ্রেস করতে পারবো না।
নন সাবস্ক্রাইবড ভিডিও ভিউ অনেক আমার। তো আমি চাচ্ছি যে আপনারা আর বারবার প্রত্যেকটা ভিডিওতে সাবস্ক্রাইব করুন, আমার হচ্ছে লাইক করুন। এগুলো আসলে বলতে আমার সত্যিই ভালো লাগে না। আপনাদের ভালোবাসা থেকে আপনারা এগুলো করবেন, এই আশাই করছি। আর এর সাথেই শেষ করছি আমার এই ইন্ট্রোডিউসের ভিডিওটি। হ্যাঁ, ইন্ট্রোডিউসেরই হতে পারে, বা আপনাদের কিছু প্রশ্নের হয়তো বা কিছুটা জানাতে পেরেছি আপনাদেরকে। আচ্ছা, ভালো থাকবেন, সাথে থাকবেন গল্প বাই ঘাস ফড়িংয়ের। ধন্যবাদ।